বলেছিলে যে 11 এর কিছু সাজেশন দিতে। আমি তোমাদেরকে বারবারই বলেছি যে সাজেশন দেওয়াটা খুব একটা পসিবল নয়। তার কারণটা হলো যে কোন স্কুল কি কোয়েশ্চেন করছে সেটা তো আমি জানি না। এবার আমাকে একজন বলেছো যে মজার ব্যাপার যে আপনি যদি কোয়েশ্চেন করেন তাহলে কি কোয়েশ্চেন দেবেন, সেরকম একটা সাজেশন করে দিন। তো যেহেতু আমার স্কুলের স্টুডেন্টরাও ভিডিওটা দেখছে, তাই তাদেরকে বলছি তোদের ভিডিও দেখে কোনো লাভ নেই, কারণ তোদেরকে যেগুলো বলেছি সেইগুলোই তোদের সাজেশন। এবার তোরা ভিডিও দেখিস না বরং, আর যদি দেখিস একই কিছু কোয়েশ্চেন বলবো সেগুলো দেখতেই পারিস, কোনো অসুবিধা নেই। চলো, আমি এবার তোমাদেরকে বলছি যে আমি যদি কিছু কোয়েশ্চেন করি কোন কোয়েশ্চেন গুলোকে আমি গুরুত্ব দেব বা কোন কোয়েশ্চেন গুলোকে আমি কোয়েশ্চেনে রাখার চেষ্টা করব, সেই অনুযায়ী একটা সাজেশন বানানোর চেষ্টা করেছি। দেখো, তাড়াতাড়ি তোমরা খাতা পেন নিয়ে বসে যাও বা বইতে টিক করে নাও। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দীর্ঘকালীন ভারসাম্য, বিশুদ্ধ প্রতিযোগিতা এবং পূর্ণ প্রতিযোগিতার মধ্যে পার্থক্য, অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউর মধ্যে সম্পর্ক, দাম স্থির থাকা এবং দাম পরিবর্তনশীল অবস্থায়, যোগান স্থির থাকলে চাহিদার পরিবর্তন হলে এবং চাহিদা স্থির থাকলে যোগানের পরিবর্তন হলে দামের কিরূপ পরিবর্তন হয়, উৎপাদন বন্ধের বিন্দু কাকে বলে, একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন যোগান রেখা কিভাবে পাওয়া যায়, দাম স্থিতিস্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিক রেভিনিউ এর মধ্যে সম্পর্ক কি, একচেটিয়া বাজারের, আচ্ছা এটা বলে দিয়েছি, চাহিদার ঘাত প্রতিঘাতের মাধ্যমে কিভাবে দাম নির্ধারণ হয়। এই প্রশ্নগুলো মোটামুটি বাজার থেকে, তোমাদের প্রথমে একটা বাজার বলে চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার থেকে 2 নম্বরের কিছু প্রশ্ন দেখতে, 4 নম্বরের প্রশ্ন কিছু দেখতে পারো। অলিগোপলি বাজার কাকে বলে, কিছু বাজার কাকে বলে, অলিগোপলি বাজার কাকে বলে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, একচেটিয়া বাজার কাকে বলে, এইগুলোর কিছু কিছু বৈশিষ্ট্য দেখে যাবে। পূর্ণ প্রতিযোগিতা তো এমনি করছো, ওখান থেকেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার এর পরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে শেয়ার ডিবেঞ্চার ফার্মের অর্থ সংস্থান। সেখান থেকে দেখো শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য, শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য, স্টক ও বন্ডের মধ্যে পার্থক্য। সবকটা পার্থক্য বলার কারণ হচ্ছে তোমরা যেটা করছো যে পার্থক্য করতে গেলেই তোমরা কিন্তু অনেকগুলো মানে কাকে বলে গুলো হয়ে যাচ্ছে এবং কিছু বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে, তাই পার্থক্য করে গেলে তোমাদের অনেকগুলো জিনিসই হয়ে যাবে। তারপরে দেখো এবার হচ্ছে ব্যক্তিগত ব্যয় এবং সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য, বাহ্যিকতা কাকে বলে, ঋণাত্মক বাহ্যিকতা কাকে বলে, ধনাত্মক বাহ্যিকতা কাকে বলে, উদাহরণ দাও। যৌথ মালিকানাধীন সম্পত্তি কাকে বলে, যৌথ মালিকানাধীন সম্পত্তির বিয়োগান্ত পরিণতি কাকে বলে, পরিবেশ দূষণের সঙ্গে কিভাবে বাজার ব্যবস্থার ব্যর্থতা জড়িত বা বাজার ব্যবস্থার ব্যর্থতা কাকে বলে। এই গেল যে তোমাদের ওই প্রথম যে পার্টটা মাইক্রো ইকোনমিক্স এর প্রথম পার্টটা, মানে ইউনিট 1 এর ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছি কারণ চ্যাপ্টারটা বড্ড বড়, যে বেশি কথা বলবো না, তোমাদের অত সময় নেই। চলো, এবার হচ্ছে আন্তর্জাতিক বাজার কাকে বলে। আন্তর্জাতিক বাণিজ্য থেকে আমরা কিছু প্রশ্ন দেখব। আন্তর্জাতিক বাণিজ্য থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন আসে, 2 নম্বর 2 নম্বর আর 4 নম্বর। আমি 4 নম্বর গুলি মেনলি বলছি, 2 নম্বরের মধ্যে তাও দেখো আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে, আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য, বিনিময় হার কাকে বলে, তুলনামূলক ব্যয় পার্থক্য কাকে বলে, চরম ব্যয় পার্থক্য কাকে বলে। এইগুলো অ্যাডাম স্মিথের চরম ব্যয় পার্থক্যের অনুমান দেখে যাবে, আর তত্ত্বটা দেখে যাবে, সমালোচনা দেখে যাবে। রিকার্ডোর ক্ষেত্রেও তাই, রিকার্ডো তুলনামূলক ব্যয় পার্থক্য, অনুমান, তত্ত্ব এবং সমালোচনা সবকটাই দেখে যাবে। সবকটা আলাদা আলাদা পার্টে আসতে পারে, কোনোটাই একসঙ্গে পুরোটা আসার চান্স নেই বললেই চলে। এইবার তোমরা দেখে যাচ্ছ এই প্রশ্নগুলোর পরে দেখে যাচ্ছ অবাধ বাণিজ্যের সুবিধা অসুবিধা লেখো, বিনিময় হার কিভাবে নির্ধারিত হয় ব্যাখ্যা করো, জিএটিটি মানে গ্যাট এবং ডব্লিউটিওর মধ্যে পার্থক্য লেখো, ডব্লিউটিওর উদ্দেশ্যগুলি কি কি, ভারত ডব্লিউটিওর একজন সদস্য হিসেবে ভারত কি কি সুবিধা এবং অসুবিধা ভোগ করে লেখো, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি কাকে বলে, বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি কাকে বলে। এছাড়া হ্যাঁ, আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি ব্যাখ্যা করো, এটা দেখে যাবে। এটা 2 নম্বরের জন্য বললাম, কিছু 2 নম্বর 4 নম্বর মিশিয়েই বলেছি, টপিক গুলো দেখে যাও। এই গেল, এটা হচ্ছে প্রথম দুটো চ্যাপ্টারের প্রশ্ন। আমি চেষ্টা করছি মানে
স্ট্যাটিস্টিক্সের সাজেশন দেওয়াটা আরো ডিফিকাল্ট। স্ট্যাটিস্টিক্সের সাজেশনের ক্ষেত্রে আমি বলবো সব রকম অঙ্ক একটা একটা করে দেখে যাবে। আর কিছু আছে যেগুলো আমি তোমাদেরকে বলছি, দেখো। কিছু কোয়েশ্চেনের মধ্যে দেখে যাচ্ছ বিস্তৃতি কাকে বলে, সমপার্থক্য কাকে বলে, প্রসার কাকে বলে, ভেদাঙ্ক কাকে বলে, আহ এই প্রশ্নগুলো দেখে যাচ্ছ। এইগুলোর কাকে বলে সাথে সাথে সুবিধা অসুবিধা গুলো দেখে যাচ্ছ। সুবিধা অসুবিধা যদি তোমাদের বইতে বৈশিষ্ট্য লেখা থাকে তাহলে বৈশিষ্ট্যও দেখেছেও। আচ্ছা, এইবার সম্যক পার্থক্য দেখবে অঙ্কগুলো তোমাদের স্কুল কোন টাইপের অঙ্ক করিয়েছে সেটা একটু দেখো। গ্রুপ ডেটাও দেখে যেও। তোমরা যদি এইচএস এর কোশ্চেন দেখো সেখানে দেখবে সমক পার্থক্যের একটা টাইপেরই কোশ্চেন বারবার এসেছে, কিন্তু তোমাদের বলবো যে তোমরা কিন্তু গ্রুপ ডেটা গুলো দেখে যাবে এবার, কারণ তোমাদের যেহেতু সিলেবাসটা চেঞ্জ হয়ে যায় তাই আসার চান্স রয়েছে। স্কুলে কিরকম করেছে সেটার দিকে অবশ্যই নজর রাখবে। এখানে এরপরে তোমাদের সমক পার্থক্যের পাশাপাশি আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে দেওয়া হয়েছে। প্রসার কাকে বলে, প্রসারের অঙ্ক তো সহজ, সব থেকে বড় নাম্বারটা থেকে ছোট নাম্বারটা বিয়োগ করে দিচ্ছ। এরপর এখানেও গ্রুপ ডেটা দেখে যাবে, আর গ্রুপ ডেটা দেখে যাবে, একটু ভালো করে উচ্চারণ করা ভালো। এরপরে যেটা করবে সেটা হচ্ছে যে ভেদাঙ্ক কাকে বলে, ভেদাঙ্কের একটা অঙ্ক দেখে যাবে। চতুর্থক চতুর্থাংশ রাশিতত্ত্বের চতুর্থক পার্থক্য, চতুর্থক পার্থক্যটা দেখে যাবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ওই দুটো ব্যাটসম্যানের স্কোর দেওয়া থাকবে, তারপরে বলা হবে যে কোন ব্যাটসম্যান ধারাবাহিকভাবে খেলেছে, কনসিস্টেন্সি বজায় রেখেছে, সেই প্রশ্নটা কিন্তু সেই টাইপের অঙ্ক একটা দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এরপরে কিছু ডেটা দেওয়া থাকতে পারে, এন ইজিক্যাল টু কিছু দেওয়া থাকতে পারে, এক্স বার দেওয়া থাকতে, সামেশন এক্স স্কোয়ার দেওয়া থাকতে পারে, সেখান থেকে প্রকরণ সহগ বের করতে দেওয়া থাকতে পারে। আচ্ছা, এরপরে আমি মোটামুটি অঙ্কগুলো বললাম, কোন জায়গার অঙ্কগুলো ইম্পর্টেন্ট বা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট সেগুলো আমি বললাম। সহপরিবর্তন থেকে সহপরিবর্তন কাকে বলে, ঋণাত্মক সহপরিবর্তন, ধনাত্মক সহপরিবর্তন, শূন্য সহপরিবর্তন, এইগুলো দেখে যাবে কাকে বলে। আচ্ছা, বিক্ষিপ্ত চিত্র কাকে বলে, বিক্ষেপণ চিত্র কাকে বলে, এটা দেখে যাবে। সহপরিবর্তনের অঙ্ক দেখে যাবে। সহপরিবর্তনের অঙ্ক দু রকম অঙ্কই দেখে যাবে। একটা হচ্ছে আর ইজিক্যাল টু, আচ্ছা আর এর মান -1 থেকে +1 এর মধ্যে হতে পারে, প্রমাণ করো, এটা দেখতে পারো। প্রমাণ স্কুল যদি বলে যে এই ধরনের প্রমাণ দেবে তাহলে প্রমাণগুলো দেখে যাবে। আর হচ্ছে তোমার এই চ্যাপ্টার থেকে কিছু প্রমাণ আসতে পারে, সেগুলো দেখে যাচ্ছ। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সমক পার্থক্য কিসের উপর নির্ভর করে আর কিসের উপর নির্ভর করে না সেটা তোমাকে বুঝতে হবে। সমক পার্থক্য হচ্ছে অরিজিনের উপর নির্ভর করে না, কিন্তু স্কেলের উপর নির্ভর করে। মানে আমরা যখন সমক পার্থক্য ক্যালকুলেশন করছি তখন যদি কিছু যোগ বিয়োগ করি তাহলে তার উত্তরে কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে? মানে ডেটার সঙ্গে রাশিতত্ত্বের সঙ্গে, প্রত্যেকটা রাশিতত্ত্বের সঙ্গে যদি কিছু যোগ বিয়োগ করি তাহলে, মানে সেম জিনিস প্রত্যেকটা রাশিতত্ত্বের সঙ্গে যদি যোগ বিয়োগ করি তাহলে উত্তরে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু গুণ বা ভাগ করলে তাহলে কিন্তু পরিবর্তন আসবে, ঠিক আছে? সেইটার একটা জিনিসটা খেয়াল করে যেও, কোশ্চেন আসে, বিভিন্ন টাইপের কোশ্চেন আসে। আমি যদি কোশ্চেন দেখতে পাই, যেমন ধরো বলছে 10টি পর্যবেক্ষণের সম্যক পার্থক্য 2, যদি পর্যবেক্ষণগুলির মান 5 বৃদ্ধি করা হয় তাহলে সম্যক পার্থক্য হবে 7, বক্তব্যটি সঠিক, যুক্তিসহ ব্যাখ্যা করো। এটার উত্তর হবে না, যোগ বিয়োগ করলে হবে না, ঠিক আছে? কারণ অরিজিনের উপর নির্ভর করে না। আর যদি এটা বলতো 5 গুণ করা হয়েছে বা ভাগ করা হয়েছে তাহলে কিন্তু পরিবর্তন হতো। যদি 5 গুণ করা হয়, সমক পার্থক্য কত বলেছে 2, সমক পার্থক্য যদি 5 গুণ করা হয় তাহলে সমক পার্থক্য কিন্তু 10 হয়ে যাবে। মানে প্রতিটি পর্যবেক্ষণের মান যদি মানের সাথে যদি 5 গুণ করা হয় তাহলে সমক পার্থক্য কিন্তু 10 হয়ে যাবে। আচ্ছা, এরপর সহপরিবর্তনের অঙ্কের কথা তো তোমাদের বলেই দিলাম, বিক্ষিপ্ত চিত্রের কথা বলে দিয়েছি। আচ্ছা, এখানে বেশ কিছু প্রশ্ন, কোনটা ঋণাত্মক সহপরিবর্তন আর কোনটা ধনাত্মক সহপরিবর্তন দেখো। বলছে 1 নম্বর হচ্ছে স্বামীর বয়স এবং স্ত্রীর বয়স, স্বামীর বয়স বাড়লে স্ত্রীর বয়সও বাড়বে, তাহলে ধনাত্মক সহপরিবর্তন। জুতোর মাপ বুদ্ধিমত্তা, কোনো সম্পর্ক নেই, মানে শূন্য সহপরিবর্তন বলতে পারো। বাজারের দ্রব্যের দাম এবং চাহিদা, ইকোনমিক্স থেকে দ্রব্যের দাম চাহিদা এই ধরনের জিনিসগুলো দেখে যেতে পারো। আমার পছন্দের, আমি স্টুডেন্টদেরকে বলেওছি যে দাম
আমি যখন ওদেরকে পড়িয়েছি তখন এগুলো পড়িয়েছি যে ইকোনমিক্স থেকে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। দাম আর চাহিদা সম্পর্ক কি? দাম বাড়লে চাহিদা কমবে। বিপরীত সম্পর্ক মানে ঋণাত্মক সহপরিবর্তন। বৃষ্টিপাত ও শস্যের উৎপাদন, এটা জেনারেলি আহ পজিটিভ বা ধনাত্মক সহপরিবর্তন। বৃষ্টিপাত হলে ফসল ভালো হবে, কিন্তু একটা টাইম যদি হয় যে খুব বৃষ্টিপাত হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, সেখানে কিন্তু ক্ষতি হবে, সেটা মাথায় রাখতে হবে না। বৃষ্টিপাত হলে শস্য উৎপাদন বেশি হবে, মানে ধনাত্মক সহপরিবর্তন। দৈনিক পড়ার সময় ওর প্রাপ্ত নম্বর, ধনাত্মক সম্পর্ক। ধনাত্মক সম্পর্ক। আচ্ছা, বীমা কোম্পানির লাভ ও আচ্ছা দাবির পূরণের সংখ্যা। বীমা কোম্পানির লাভ এবং দাবি পূরণের সংখ্যা। দাবি মানে এখানে কি বলতে চাইছে জানি না, দাবি মানে কি বলতে চাইছে এখানে একটা কোশ্চেনে আমি দেখলাম। যাই হোক, এটা এই প্রশ্নটা আমি ইগনোর করতে বলছি না। বীমা কোম্পানির লাভ, আচ্ছা যদি কেউ প্রিমিয়াম বন্ধ, মানে প্রিমিয়াম দেওয়াটা বন্ধ করে দেয় বা কিছু, তো সেক্ষেত্রে সে তো পুরো টাকাটা পাবে না। পুরো মানে বিমা করলে কি হচ্ছে, প্রিমিয়াম দিতে হয় প্রত্যেক মাসে বা বছরে কিছু টাকা দিতে হয় প্রিমিয়াম হিসেবে। এবার ধরো প্রিমিয়াম প্রিমিয়াম যদি ঠিকঠাক না দেওয়া হয়, তাহলে বীমা কোম্পানির লাভটা কি হবে? বীমা কোম্পানির লাভ হয়ে যাবে, কারণ প্রিমিয়াম না দেওয়া হলে যে করছে আহ বীমাকারী, মানে যে বীমাটা যার নামে বীমা, সে যদি ঠিকঠাক টাকা না দেয়, তাকে তাকে কিন্তু সঠিকভাবে টাকা রিটার্নও করবে না বীমা কোম্পানি। তো সেক্ষেত্রে বীমা কোম্পানির লাভ হতে পারে। আচ্ছা, আর তার মানে এইটা সম্পর্ক হচ্ছে প্রিমিয়ামের সংখ্যার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক তেমন নেই। আচ্ছা, দাবি মানে আমি ঠিক জানি না, দাবি পূরণের সংখ্যা। বেশি দাবি থাকলে তাহলে কোম্পানির লাভ, আর যদি দাবি বলতে চাই এরকম ভাবে যে আমাদের ধরো আমি একটা বীমা করেছি এবং আমি যদি মানে ধরো কোনো কিছু ক্ষতিপূরণের বীমা করেছি, মানে সাধারণ বীমা করেছি, এবং সেটা যদি বেশি করে কোম্পানির কাছ থেকে আমি চাই, মানে বেশি করে চাই বলতে কিছু হলো, আমি বললাম যে আমার এই ক্ষতি হয়ে গেছে, বীমা কোম্পানিকে বললাম টাকা রিটার্ন করো। আমি যদি বেশি করে দাবি করি, তাহলে লাভটা কম হবে। এটা ঋণাত্মক সম্পর্ক বলা যেতে পারে। ঠিক আছে, এটা ঋণাত্মক সম্পর্ক। বীমা কোম্পানির লাভ এবং দাবি পূরণের সংখ্যা, এটা ঋণাত্মক সম্পর্ক, ঋণাত্মক, তাহলে ঋণাত্মক সহপরিবর্তন হবে। সহপরিবর্তন থেকে অঙ্ক দেখে যাবে, অবশ্যই দেখে যাবে। আর এর ভ্যালু বের করার ফর্মুলা সঙ্গে, আর সারিবদ্ধ দেখে যাবে, যেটা হচ্ছে ওই র্যাঙ্ক দিয়ে র্যাঙ্কের অঙ্ক দেখে যাবে। র্যাঙ্কের অঙ্কের ক্ষেত্রে আমি দ্বিতীয় টাইপের যে র্যাঙ্ক ছিল, যে একই একই র্যাঙ্ক হয়তো একজন পেয়েছে বা একই মার্কস পেয়েছে, তাকে কি র্যাঙ্ক দেবে, এটা যদি কঠিন লাগে দেখে যেতে হবে না। বেশিরভাগ স্কুল এটা বাদ দিয়েছে, তাই জন্য আমার মনে হলো যে দেখে যেতে হবে না। আর এবার সূচক সংখ্যা থেকে দেখবে সূচক সংখ্যা কাকে বলে, সূচক সংখ্যা কয় প্রকার, কি কি, সূচক সংখ্যার বৈশিষ্ট্য, সূচক সংখ্যা আহ গঠনের আহ নির্ধারণকারী বিষয়বস্তু, বা কি কি বিষয় মাথায় রাখতে হবে সূচক সংখ্যা গঠন করার সময়। এবং এই প্রশ্নটার আরেকটা হচ্ছে একই উত্তর, সেটা হচ্ছে সূচক সংখ্যা গঠনের অসুবিধা। সূচক সংখ্যা গঠনের অসুবিধা আর সূচক সংখ্যা গঠনের সময় কি কি কনসিডার করতে হবে, কি কি ব্যাখ্যা, মানে কি কি মাথায় রাখতে হবে। দুটো প্রশ্ন একই জিনিস। মুদ্রাস্ফীতি হারের পরিমাণের জন্য কোন কোন দাম সূচক ব্যবহার করা হয়, এটা দেখে যাবে। আচ্ছা, সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর ব্যবহার, কয়েকটা ব্যবহার দেখো। ডব্লিউপিআই হোলসেল প্রাইস ইন্ডেক্স এর ব্যবহার গুরুত্ব দেখে যাও, কাকে বলে ব্যবহার গুরুত্ব দেখে যাও। সিপিআই এবং ডব্লিউপিআই এর মধ্যে পার্থক্য দেখে যাও। আচ্ছা, এবার ল্যাসপিয়ার্স বা প্যাসি, এই যে এদের ফর্মুলা গুলো ছিল, তোমাদের যেহেতু 2 মার্কস আসবে, ফর্মুলা গুলো দেখে যাও। অঙ্ক আসার চান্স, মানে অঙ্ক বলতে ওই বড় বড় অঙ্ক তো আসার চান্স নেই, এগুলো দেখে যাও। আরেকটা প্রশ্ন দেখবে, জয়দেব সরকারের লাস্টের 3টে প্রশ্ন আছে, অঙ্ক করে দেওয়া আছে, এই 3টে অঙ্ক দেখে যাও। এই 3টে অঙ্ক আহ আমি যদি কোশ্চেন পেপার বানাই, আমি চেষ্টা করবো এই কোশ্চেন গুলোকে দেওয়ার। আচ্ছা চলো, এইগুলোই ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করছি তোমাদের আমি সাহায্য করতে পারলাম। তোমরা অনেকেই আমাকে এই রিকোয়েস্টটা করেছিলে, আমি দিতে পারিনি, তার কারণ ওই মনে হয়েছে যে কে কি কোশ্চেন করবে তো আমি জানি না। তো একজন বললো যে আপনি যদি কিছু কোশ্চেন করেন তাহলে কি কোশ্চেন বানাতে পারেন বা কোন কোশ্চেন গুলোকে আপনি গুরুত্ব দেবেন। তো সেই হিসাবে আমি একটা কোশ্চেন, মানে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বললাম তোমাদের। এবার তোমরা আমাকে জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হলো। পরীক্ষার পরে আমাকে অবশ্যই কোশ্চেন পেপার পাঠিও, সবাই কোশ্চেন পেপার পাঠাবে। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।